দিনের পর দিন বন্দরে আটকে থাকায় পৌঁছে গেছে বেশিরভাগ ভারতীয় পেঁয়াজ। লোকসানের মুখে ব্যবসায়ীরা। ইলিও বেনাপোলের ওপারে অপেক্ষমান শত শত ট্রাক। আবারও বিশৃঙ্খল অবস্থায় রাজধানীর গণপরিবহন। অনেকেই মানছেন না স্বাস্থ্যবিধি। হিমশিম খাচ্ছে ট্রাফিক পুলিশ। সবাইকে সচেতন হবার তাগিদ। এনআইডির হিসেবে ৮ হলেও ৭১-এ বয়স ২১ দাবি করে বীরাঙ্গনার স্বীকৃতি চাইলেন জয়পুরহাটের আওয়ামী লীগ নেত্রী। আরেক নেতার অভিযোগে বেরিয়ে এলো জালিয়াতি। জোয়ারের চাপে ঝুঁকিতে কক্সবাজার মেরিন ড্রাইভের হিমছড়ি পয়েন্ট। জিও ব্যাগ ফেলেও ঠেকানো যাচ্ছে না ভাঙন। দ্রুত টেকসই বাঁধ নির্মাণের তাগিদ। এবং ইউরোপে আবারও বাড়ছে করোনার প্রকোপ। লকডাউনের পর ফ্রান্সে একদিনে রেকর্ড শনাক্ত। ব্রিটেনে দ্বিতীয় ঢেউয়ের শঙ্কা। সময় সংবাদে সঙ্গে আছি ফয়সাল মোরশেদ। স্থলবন্দরগুলোতে দিনের পর দিন আটকে থাকায় পচে গেছে বেশিরভাগ ভারতীয় পেঁয়াজ। দূর দূরান্ত থেকে পেঁয়াজ কিনতে হিলি স্থলবন্দরে আসলেও পেঁয়াজের নষ্ট হয়ে যাওয়ায় কিনছেন না কেউই। এতে লোকসানের ঝুঁকিতে পড়েছেন ব্যবসায়ীরা। ভোমরা ও সোনা মসজিদ স্থলবন্দর হয়ে কিছু ট্রাক দেশে ঢুকলেও সীমান্তের ওপারে এখনও অপেক্ষমান শত শত ট্রাক। তবে বেনাপোল থেকে ঝোঁকে নিয়ে পেঁয়াজের কোনো ট্রাক। এ অবস্থায় আবারও জটিলতার মুখে আগের এলসির ভারতীয় পেঁয়াজ আমদানি। জেলা ও ব্যুরো রিপোর্টারদের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। আগের এলসিকৃত পেঁয়াজের রপ্তানি অনুমোদনের পর শনিবার কয়েকটি ভারতীয় ট্রাক হিলি স্থলবন্দরে প্রবেশ করে। তবে লাখ লাখ টাকার পেঁয়াজ আমদানি করলেও গরমের মধ্যে বেশ কয়েকদিন বন্দরে আটকে থাকায় তার অধিকাংশই নষ্ট হয়ে গেছে। এতে মাথায় হাত ব্যবসায়ীদের। আমদানিকারকরা বলছেন পাইকাররা আসলেও এসব পেঁয়াজ বিক্রি করতে পারছেন না তারা। গোডাউনের বাইরে রাখায় দুর্গন্ধে বিপাকে পথচারীরাও। পেঁয়াজে পচে যে দুর্গন্ধ কাজ করার মতো সম্ভব নয়। পাটিপত্র কেউ ভিড়তেছে না বা কেউ আসতেছে না, এমন নেওয়ার কোনো লোক নাই। 3 ঘরে নামালাম, 3 ঘরে একই অবস্থা। পেঁয়াজ দেখে পানি বাড়াছে, আমরা কাজ করতে পারছি না। আমরা ওই দেশের সরকারকে ট্যাক্স দেই, এ দেশের সরকারকে ট্যাক্স দেই, অথচ একজন ইনপুটারকে বারবার হেনস্থা করার কারণটা কি? এদিকে এখনও বেনাপোল স্থলবন্দর দিয়ে আগের এলসিকৃত পেঁয়াজ বোঝাই কোনো ট্রাক বাংলাদেশে ঢোকেনি। ওপারে এখনও অপেক্ষায় রয়েছে 18 থেকে 20টি ট্রাক। এ অবস্থায় আমদানি অনিশ্চিত হয়ে পড়ায় লোকসান কমাতে ভারতের অভ্যন্তরীণ বাজারেই কম দামে পেঁয়াজ বিক্রি করে দিচ্ছেন আমদানিকারকরা। এছাড়া ভোমরা ও সোনা মসজিদ স্থলবন্দর দিয়ে কয়েকটি পেঁয়াজ বোঝাই ট্রাক দেশে ঢুকলেও এখনও আটকে আছে শত শত ট্রাক। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। এই মুহূর্তে হিলি আছেন সহকর্মী শফিকুল ইসলাম শফিক এবং পেঁয়াজ বাজারের খবর জানাতে রাজধানীর কারওয়ান বাজারে আছেন ফারুক ভূঁইয়া রবিন। সরাসরি যাব তাদের কাছে। প্রথমে যাচ্ছি হিলিতে শফিকের কাছে। শফিক। ধন্যবাদ ফয়সাল। সকাল থেকেই আমরা পেঁয়াজের বিভিন্ন আড়ত ঘুরে দেখেছি, স্থলবন্দরে ছিলাম, গতকালকেও দেখেছি স্থলবন্দরে। আজকে আমি দাঁড়িয়ে আছি যে হিলি স্থলবন্দরে, যে এই আমার এখানে যে দাঁড়িয়ে আছি এর একটা আড়ত এবং সারিবদ্ধভাবে প্রায় শত শত এখানে আড়ত রয়েছে। আমি একটা আড়তে অবস্থান করছি। কালকে এই আড়তের মালিকের 3টা ভারতীয় ট্রাকে পেঁয়াজ ঢুকেছে। এই 3টা পেঁয়াজের মধ্যে কিন্তু অধিকাংশ পেঁয়াজ কিন্তু পচে গিয়েছে। আমাকে আমদানিকারকরা বলেছেন প্রতি গাড়িতে তাদের 5 লাখ টাকা পর্যন্ত তাদের ক্ষতি হয়েছে। আপনাকে একটা জিনিস দেখাই, দেখেন এই যে পেঁয়াজগুলি দাঁড়িয়ে আছে, পেঁয়াজগুলি বর্তমানে পানি পড়ছে। এখানে অসংখ্য পাইকাররা তারা আসছে পেঁয়াজ কেনার জন্য। এখানে আমরা দেখেছি যে প্রতি বস্তা, যেখানে প্রতি কেজি পেঁয়াজ 1 সপ্তাহ আগেও কিন্তু 60 টাকা 70 টাকা, বর্তমানে প্রতি কেজি কিন্তু বস্তা কিন্তু বিক্রি হচ্ছে কিন্তু 100 টাকা। বর্তমানে পেঁয়াজ এখানে অনেক দূর দূরান্ত থেকে এখানে লোকজন আসছে, তারা বস্তায় বস্তায় পেঁয়াজ কিনছেন, পচা পেঁয়াজ কিনছেন, 100 টাকা বস্তা কিনছেন। তারপরে ব্যবসায়ীদের সাথে আমি কথা বলেছিলাম যে কালকে যে তারপরে ভারতের মধ্যান্তরে যে পেঁয়াজগুলির কী অবস্থা, তারা বলেছেন যে আসলে ওই পেঁয়াজগুলো নিয়ে সংশয় রয়েছে। যদি পচা পেঁয়াজ যদি কিনতে হয় খালি তাহলে তাদেরকে শুধু ডলার দিয়ে দিতে হবে। বিগত সময় কিন্তু ভারতের এক্সপোর্টাররা কিন্তু বলেছিল যে পচা পেঁয়াজ আপনারা নিয়ে যান, কিন্তু পরবর্তীতে তাদের ডলার অ্যাডজাস্ট করে দেবে, কিন্তু সেটা তারা করেনি। আমাকে এমনটাই কিন্তু আমদানিকারকরা জানিয়েছেন। আমদানিকারকরা বলছেন ভারতের অভ্যন্তরে যে ট্রাকগুলি দাঁড়িয়ে আছে আসলে এটার অবস্থা কি যদি ভালো হয় সেক্ষেত্রে তারা নেবে, তাছাড়া কিন্তু
পচা পেঁয়াজ তারা নিয়ে ডলার তারা দেবেন না। একটা বিষয় আমরা জানিয়ে রাখি, আমি সঙ্গে আরও কথা বলেছিলাম এখানে যে আসলে আপনাদের যে এলসিগুলির কী অবস্থা। তারা বলেছেন যে হিল স্থলবন্দরে প্রতি বছর 2 লক্ষ মেট্রিক টন তারা পেঁয়াজ আমদানি করে থাকে। ইতিমধ্যে 6 জুন থেকে আপনার 17 আগস্ট পর্যন্ত তারা 57,000 মেট্রিক টন তারা পেঁয়াজ আমদানি করেছে। 10,000 মেট্রিক টন তারা এলসি দেওয়া আছে এবং তারা অলরেডি তারা ভারতের অভ্যন্তরে যে পেঁয়াজগুলি আছে এরা আমদানিকারকদের পেঁয়াজ নিজে ক্রয়কৃত পেঁয়াজ, সে পেঁয়াজগুলো তারা বারবার নষ্ট করছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে। আসলে ক্ষতির দায়িত্ব নেবে এমনটাই কিন্তু ব্যবসায়ীরা কিন্তু সরকারের কাছে আবেদন জানিয়েছেন। তো হিল স্থলবন্দর থেকে আমার কাছে ছিল এই সর্বশেষ খবর। ঢাকার বাজারে আছে ফারুক ভুঁইয়া রবিন, আমরা জানবো ঢাকার বাজারে খবর। রবিন। শফিক, ভারত থেকে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেওয়ার খবরে দেশের বাজারে যে পেঁয়াজের যে তেজি ভাব দেখা দিয়েছিল সেটা কিন্তু অনেকটা এখন কমতে শুরু করেছে এবং দাম কিন্তু ধীরে ধীরে যে কমে আসার যে প্রবণতা সেটি কিন্তু এখনও অব্যাহত রয়েছে। আমরা আজকেও আসলে যে যারা ক্রেতা বিক্রেতা রয়েছেন তাদের সঙ্গে কথা বলে আমরা আসলে যে ধারণাটি পাচ্ছি যে পেঁয়াজের দাম বর্তমানে কমতে শুরু করেছে এবং গতকালকের তুলনায়ও কিন্তু আজকে পেঁয়াজের দাম কিছুটা কমেছে। যেমন গতকাল যে উৎকৃষ্ট মানের দেশি পেঁয়াজ সেটি কিন্তু আজকে 78 টাকা 76 টাকা প্রতি কেজিতে বিক্রি হচ্ছে কারণ বাজারের পাইকারি বাজারে। তবে যদিও এই বাজার এটি আসলে যে গতকাল সেটি অনেক ক্ষেত্রে 83, 84, 85 টাকা কেজি বিক্রি হতো এবং অন্যদিকে ভারতীয় পেঁয়াজ সেটিও কিন্তু কমতে শুরু করেছে দাম এবং সে দামের মধ্যে আমরা আসলে যেটি দেখতে পাচ্ছি যে বিক্রেতাদের সঙ্গে এবং ক্রেতাদের সঙ্গে কথা বলে যেটি দেখা পাচ্ছি যে ভারতীয় পেঁয়াজটি বর্তমানে কারণ বাজারে পাইকারি বাজারে 55 টাকা বা কোনো কোনো ক্ষেত্রে 52 টাকা কেজি বিক্রি হচ্ছে, যেটি আসলে যে গতকালও 60 টাকার আশেপাশে ঘুরপাক খেত এবং মোটামুটি বলা যায় যে পেঁয়াজের দামের যে তেজি ভাব সেটা কিছুটা কমতে শুরু করেছে। কিন্তু 10 দিন আগে কিংবা 2 সপ্তাহ আগে পেঁয়াজের যে দামটা ছিল সেই পর্যায়টাতে কিন্তু এখনো পর্যন্ত পৌঁছায়নি, সেটাতে কিন্তু যেতে আরও কিছুটি সময় লাগবে এমনটি কিন্তু মনে করা হচ্ছে। তবে আমরা যদি একটু বলতে চাই যে আমরা কারণ বাজারে এখানে এসেছি, আমরা কিন্তু দেখতেই পাচ্ছি যে বাজারে কিন্তু পেঁয়াজের কোনো সংকট নেই এবং যথেষ্ট পরিমাণ পেঁয়াজ মজুদ রয়েছে, বরং উল্টো দিকে যদি দেখা যায় তাহলে কিন্তু যে ক্রেতার সংকট রয়েছে, অর্থাৎ পেঁয়াজের দাম বাড়ার পরে যে ক্রেতা শূন্য হয়ে গিয়েছিল বাজার সেটি কিন্তু এখনো পর্যন্ত অব্যাহত রয়েছে এবং আগের তুলনায় যে ক্রেতার সংখ্যা এখন কম সেটা কিন্তু যে ক্রেতা যারা রয়েছে তাদের সঙ্গেও কথা বলে বোঝা যাচ্ছে এবং বিক্রেতারাও কিন্তু আমাদের কাছে তেমনটি দাবি করছেন। এবং মানভেদে যে দেশি পেঁয়াজ একটা সময় যেটি দেখা যেত যে ভারত যখন হুট করে যে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয় তখনই কিন্তু আমরা যেটি দেখছি যে দাম ক্রমেই কিন্তু বাড়তে শুরু করেছে এবং যে পেঁয়াজ দেশীয় যে 55 টাকা 60 টাকা কেজি যে পেঁয়াজ বিক্রি হতো সেটি কিন্তু 100 টাকা ছাড়িয়ে গিয়েছিল এবং পাইকারি বাজারে যে পেঁয়াজ 50 টাকা বিক্রি হতো সেটি কিন্তু 90 টাকার মতন বা 95 টাকা এরকম পর্যায়ে কিন্তু বিক্রি হতো। তো সেই জায়গা থেকে কিন্তু পেঁয়াজের বাজার ধীরে ধীরে কমতে শুরু করেছে এবং ক্রেতাদের প্রত্যাশা যেটা থাকবে যে দাম আরও কিছুটা কমে যায়। তবে একটি বিষয় কিন্তু উল্লেখ করার মতন ফয়সাল, আমার আশেপাশে যেটি দেখতে পাচ্ছি এবং এর অন্য দিকটাতে আমরা যেটি দেখতে পেরেছিলাম যে পেঁয়াজের কিন্তু মোটেও সংকট নেই, যথেষ্ট পরিমাণ যে পেঁয়াজ মজুদ রয়েছে। দাম যেটি তেজি ভাব ছিল সেটি ধীরে ধীরে কমতে শুরু করছে এবং অন্যদিকে যে ক্রেতা শূন্য হয়ে যাওয়ার যে খবরটি সেই ক্রেতা কিন্তু এখনো বাজারে উপস্থিতি খুবই কম। তো এই ছিল আমার কাছে রাজধানীর কারণ বাজার থেকে পেঁয়াজ বাজারের খবরাখবর। ফয়সাল। পেঁয়াজ বাজারের খবর নিয়ে রাজধানী কারণ বাজার থেকে সরাসরি যুক্ত হয়ে জানাচ্ছিলেন সহকর্মী ফারুক ভুঁইয়া রবিন। তারও আগে হিলি স্থলবন্দর থেকে যুক্ত হয়ে পেঁয়াজের খবর জানাচ্ছিলেন সহকর্মী শফিকুল ইসলাম শফিক। অন্য প্রসঙ্গ, আবারও বিশৃঙ্খল অবস্থায় রাজধানীর গড় পরিবহন ব্যবস্থা। নির্দেশনা থাকলেও অনেকেই মানছেন না স্বাস্থ্যবিধি। এ অবস্থায় সড়কে শৃঙ্খলা ফেরানোর পাশাপাশি জনসাধারণকে মাস্ক পরা নিশ্চিত করতে কঠোর অবস্থানে ডিএমপি ট্রাফিক বিভাগ। আহমেদ সালেহিনের রিপোর্ট। এবছরের মার্চের মাঝামাঝি করোনার প্রাদুর্ভাব বাড়লে ঘরবন্দি হন সাধারণ মানুষ। সড়কে শূন্যের কোটায় নেমে আসে যানবাহনের সংখ্যা। তবে সরকারি নির্দেশনায় শৈথিল্য আসলে দীর্ঘ 6 মাসেরও বেশি সময় পর আবারও পুরনো চেহারায় নগরের সব সড়ক। কোভিড পরিস্থিতি স্বাভাবিক না হলেও চাপ বেড়েছে ট্রাফিক নিয়ন্ত্রণে, তীব্র হচ্ছে যানজট।
বিগত সময়ের ট্রাফিক ব্যবস্থাপনায় ঢিলেঢালা ভাবকে পুঁজি করে এখনও শৃঙ্খলায় ফেরেনি অনেকেই। যারাও মানছেন তারাও দুষছেন একে অপরকে। এই করোনাকালীন সময়ে যে ব্যবস্থাটা নিয়েছি মূলত এটা যদি অব্যাহত থাকে ডেফিনেটলি এটা আমরা সুন্দরভাবে চালিয়ে নিতে পারব। আমার গাড়িতে অলরেডি 2 জনে আছে, এর বেশি আমরা স্বাস্থ্যবিধি মেনে নিচ্ছি না যাত্রী। সাধারণ নাগরিক হিসেবে আমরা প্রত্যেকেই সচেতন হই, তাহলে অবশ্যই এটা সবার জন্যই ভালো। শর্ত থাকলেও গণপরিবহনে এখনও চোখে পড়ছে স্বাস্থ্যবিধি না মানার প্রবণতাও। অজুহাত ছিল বরাবরের মতোই। এতক্ষণ মাস্ক পরেন না কেন? মাস্ক ছিল না। কেন? বাসায় রাখে যেত তাই। অনেকে পড়তেছে না, অনেকে বিভিন্ন এক্সকিউজ দেখায়। আমরা মাস্ক ছাড়া যাত্রী উড়াই না। তাদের মাস্ক পরে চলতে হবে, নাহলে তাদেরকে ফাইন করা উচিত। ট্রাফিক পুলিশ বলছে সড়কে শৃঙ্খলা ফেরাতে হিমশিম খাচ্ছেন তারা। রাস্তায় প্রেশার আগে থেকে অনেক বেশি বাড়ছে, আমরা এগুলো এখন চেক করতেছি, আমরা ফল পাচ্ছি, আইনগত ব্যবস্থাও নিচ্ছি। মোটামুটি যান চলাচল করোনার আগে যেমন ছিল সেরকম প্রায় স্বাভাবিকের পর্যায়ে আছে। আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আগে যেরকম করতাম সেরকমই কাজ করে যাচ্ছি। ট্রাফিক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা হুঁশিয়ারি দিয়ে বলছেন, মানবিক কারণে কয়েক মাস ছাড় দেওয়া হলেও যানবাহনের চাপ বৃদ্ধি পাওয়ায় বিশৃঙ্খল সড়কে শৃঙ্খলা ফেরাতে কঠোর হচ্ছেন তারা। করোনার আগে যে ডেপ্লয়মেন্টটা ছিল সেই ডেপ্লয়মেন্টই কিন্তু এখন আছে, একদম অ্যাজ ইউজুয়াল ডেপ্লয়মেন্ট চলে এসছে। করোনার কারণে হয়তো অল্প একটু হয়েছিল, এখন শৈথিল্য নাই। আমরা বলবো যে ট্রাফিকের একদম ফুল সুইং এ কাজ করতেছে। সড়কের শৃঙ্খলা ও গণপরিবহনে সামাজিক স্বাস্থ্যবিধি নিশ্চিতে জনসাধারণের ব্যক্তি সচেতনতার বিকল্প নেই বলে মনে করে ট্রাফিক বিভাগ। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে, ফুলের রাজ্যে দখলদারদের হানা, আতঙ্কিত সাভারের বিরুলিয়ার চাষিরা, সরকারের পৃষ্ঠপোষকতা পেলে রফতানির আশা। জোয়ারের পানি প্রচণ্ড চাপে ভাঙছে সড়ক, বিধ্বস্ত হয়েছে জেলা পরিষদের একটি রিসোর্ট। কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কের হিমছড়ি পয়েন্টে জিও ব্যাগ দিয়েও রক্ষা করা যাচ্ছে না স্থাপনা। ব্যবসায়ীদের দাবি, মেরিন ড্রাইভ সড়কের গুরুত্বপূর্ণ এই পয়েন্টটি দ্রুত টেকসই বেড়ে বাঁধ দিয়ে রক্ষা করার। আর মেরিন ড্রাইভ সড়কের ঝুঁকিপূর্ণ অংশটি রক্ষায় পানি সম্পদ মন্ত্রণালয় ও সেনাবাহিনী কার্যকরী ব্যবস্থা গ্রহণ করবে বলে জানিয়েছে জেলা প্রশাসন। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের পার ঘেঁষে নির্মিত কক্সবাজার টেকনাফ দীর্ঘ ৮০ কিলোমিটার মেরিন ড্রাইভ সড়ক। এই সড়কটির কারণে পাল্টে গেছে কক্সবাজারের পর্যটন খাত। মেরিন ড্রাইভ সড়কের হিমছড়ি পয়েন্ট, এই পয়েন্টে সাগরের পানির প্রচণ্ড চাপে বিধ্বস্ত জেলা পরিষদের একটি রিসোর্ট। ভবনের নিচে সরে গেছে মাটি, ফাটল ধরে ধসে পড়েছে নানা অংশ। একই অবস্থা এই পয়েন্টের মেরিন ড্রাইভ সড়কের অংশ, জিও ব্যাগ দিয়েও রক্ষা করা যাচ্ছে না। এছাড়া শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান ঝুঁকিতে পড়ায় আতঙ্কে রয়েছেন ব্যবসায়ীরা। 1 মাসের ভিতর বেশি ক্ষয়ক্ষতি হচ্ছে, আমার দোকানটা ভাঙে পড়ে গেছে, অনেক ক্ষতি হয়ে গেছে। পাশে একটা জেলা পরিষদের বিল্ডিং আছে, ওইটাও ভাঙে গেছে, ওইটাও সাগরের মধ্যে চলে গেছে। ভাঙন ধরছে এখানে, এই ভাঙ এগুলো কাজ করতেছে না, তো আমরা তো অনেক কষ্ট পাবো, এগুলো এখানে ইনকাম সোর্স বন্ধ হয়ে যাবে আমাদের। কক্সবাজারের পর্যটনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে মেরিন ড্রাইভ সড়ক, তাই পর্যটন শিল্প ও মেরিন ড্রাইভ সড়কের ঝুঁকিপূর্ণ অংশটি দ্রুত রক্ষার দাবি পর্যটন সংশ্লিষ্টদের। এটা যদি কোনো ক্ষতির সম্মুখীন হয়, আসলে এটা একটা পর্যটনের জন্য, মানে কক্সবাজারের জন্য এটা বিশাল ক্ষতি আসবে এবং একটা নেতিবাচক পর্যটকদের মধ্যে পড়বে। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে জোর দাবি জানাচ্ছি, যেহেতু আমাদের এই একটা স্থায়ীভাবে এই বেরিবানটা নির্মাণ হয়। অবশ্য জেলা প্রশাসক জানালেন, মেরিন ড্রাইভ সড়কের ঝুঁকিপূর্ণ অংশটি রক্ষায় পানি সম্পদ মন্ত্রণালয় ও সেনাবাহিনী কার্যকরী ব্যবস্থা নেবে। পানি সম্পদ মন্ত্রণালয় এবং 16 ECBর পক্ষ থেকে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা হবে। আমরা তাদের সাথে সে বিষয়গুলো শেয়ার করেছি, তাদেরকে জানিয়েছি। সেনাবাহিনীর তত্ত্বাবধানে মেরিন ড্রাইভ সড়কটি নির্মিত হবার পর 2017 সালের 6 মে চলাচলের জন্য উদ্বোধন করা হয়। জোয়ারের পানিতে সড়কটির হিমছড়ি পয়েন্টে 5 কিলোমিটার ঝুঁকিতে রয়েছে বলে দাবি ব্যবসায়ীদের। সময় সংবাদ, কক্সবাজার। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে করোনায় আক্রান্ত হয়ে দেশে গতকাল দুপুর পর্যন্ত 24 ঘন্টায় 32 জন মারা গেছেন। নতুন করে শনাক্ত হয়েছেন 1576 জন রোগী। এ নিয়ে দেশে মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 3,47,372 জনে। দেশে একদিনে নমুনা পরীক্ষা করা হয়েছে 13,170 জনের। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে 18,96,679 জনের। গত 24 ঘন্টায় নতুন করে 1,576 জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্ত 3,47,372 জন।
24 ঘন্টায় মারা গেছেন 32 জন। এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন 4913 জন। করোনা থেকে 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 2051 জন। মোট সুস্থ হয়েছেন 2,54,386 জন। এদিকে ইউরোপের দেশগুলোতে আবারও বাড়ছে করোনা সংক্রমণ। লকডাউনের পর ফ্রান্সে একদিনের রেকর্ড সংখ্যক শনাক্ত হয়েছেন। স্পেনেও সংক্রমণ বাড়ায় মাদ্রিদের বিভিন্ন এলাকা সোমবার থেকে আবারও লকডাউনে যাচ্ছে। অন্যদিকে ব্রিটেনে দ্বিতীয় ঢেউয়ের শঙ্কায় প্রশাসন। প্যারিস থেকে ইউরোপের করোনা পরিস্থিতির বিস্তারিত জানিয়েছেন সহকর্মী লুৎফুর রহমান বাবু। ইউরোপের দেশগুলো প্রথম দফার করোনার আক্রমণ সামলাতে না সামলাতেই আবারও বেশ বেসামাল অবস্থায় পড়েছে। ফ্রান্স, স্পেন, যুক্তরাজ্য সহ ইউরোপের বেশ কয়েকটি দেশে আবারও আক্রান্তের হার অনেক বেড়ে গিয়েছে। এদিকে ফ্রান্সে লকডাউন তুলে দেওয়ার পর একদিনে সর্বোচ্চ আক্রান্তের নতুন রেকর্ড হয়েছে। দেশটিতে একদিনে আক্রান্ত হয়েছেন 13,498 জন। আর আক্রান্তের হার বেড়ে যায় ফ্রান্সের নিস, মার্সাই সহ অন্যান্য শহরে আবারও নতুন করে বিধিনিষেধ আরোপ করেছে স্থানীয় কর্তৃপক্ষ। স্পেনে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন 6 লাখেরও বেশি মানুষ আর মারা গিয়েছেন 30,000-এর বেশি মানুষ। তবে বর্তমানে স্পেনের রাজধানী মাদ্রিদে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছেন মানুষজন। আর সে কারণে মাদ্রিদের কর্তৃপক্ষ আগামী সপ্তাহে লকডাউন দিচ্ছে শহরটিতে। মাদ্রিদে লকডাউন অবস্থায় বন্ধ থাকবে সব পার্ক আর ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করতে হবে রাত 10টার মধ্যে। আর 6 জনেরও বেশি মানুষ একত্রিত হতে পারবেন না, এমনটাই জানিয়েছে কর্তৃপক্ষ। মাদ্রিদের বাংলাদেশি কমিউনিটিতেও আক্রান্তের হার বেড়েছে অনেক বেশি। এখন প্রতিদিনই আক্রান্ত হচ্ছেন বাংলাদেশিরা। ফ্রান্স, স্পেনের পাশাপাশি যুক্তরাজ্য, আয়ারল্যান্ড, বেলজিয়াম, জার্মান সহ ইউরোপের আরও বেশ কয়েকটি দেশে আবারও নতুন করে আক্রান্তর হার বেড়ে যায়। সাধারণ মানুষের মনের মধ্যে কাজ করছে নানা শঙ্কা আর ভয়। চিকিৎসা বিজ্ঞানী আর স্থানীয় গণমাধ্যমগুলো আগেই শঙ্কা প্রকাশ করে জানিয়েছিল ইউরোপে দ্বিতীয় দফায় করোনার আক্রমণ বেশ ভয়াবহ হতে পারে। আর বর্তমানে প্রতিদিন যে হারে আক্রান্তের হার বাড়ছে তাতে করে তাদের সেই শঙ্কাই বাস্তবে রূপ নিতে যাচ্ছে। লুৎফুর বাবু, সময় সংবাদ, প্যারিস। আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীর দাবি 1971 সালে আসমা বিবির বয়স ছিল 3 বছর। যদিও জাতীয় পরিচয়পত্রে 8 বছর 3 মাস, অথচ মুক্তিযুদ্ধের সময় নিজেকে 21 বছরের যুবতী দাবি করে বীরাঙ্গনা মুক্তিযোদ্ধার আবেদন করেছেন জয়পুরহাট মহিলা আওয়ামী লীগের এক নেত্রী। এ ঘটনায় খোদ আওয়ামী লীগেরই এক নেতার অভিযোগে বেরিয়ে আসছে একের পর এক জালিয়াতির প্রমাণ। তবে পুনরায় তদন্ত করার কথা বললেও ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি জেলা প্রশাসক কিংবা উপজেলা নির্বাহী অফিসার। জয়পুরহাট প্রতিনিধি শাহিদুল ইসলাম সবুজের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। জয়পুরহাট সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আসমা বিবির জাতীয় পরিচয়পত্রে 8 বছর 3 মাস বয়স থাকলেও তিনি নিজেকে 1971 সালে 21 বছরের যুবতী দাবি করে বীরাঙ্গনা স্বীকৃতি চেয়ে 2019 সালের 24 ডিসেম্বর জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের মহাপরিচালক বরাবর একটি আবেদন করেন। সেই আবেদনের প্রেক্ষিতে যাচাই বাছাই করতে গিয়েই বেরিয়ে আসে আসমা বিবির জাতীয় পরিচয়পত্র সংশোধন সহ কাগজপত্রের নানা জালিয়াতির খবর। জাতীয় পরিচয়পত্রে জন্ম তারিখ 1962 সালের 20 ডিসেম্বর হলেও 1963 সালে 8ম শ্রেণী পাশ করেছেন মর্মে একটি দাখিল মাদ্রাসা হতে প্রত্যয়নপত্র গ্রহণ করে তা জমা দিয়েছেন। তার বয়স ছিল 7 থেকে 8 বছর। সে কি করে বীরাঙ্গনা হয়? এই কথাটা সম্পূর্ণ অসত্য এবং বানোয়াট। এটা যদি ভুয়া প্রমাণিত হয় তাহলে তাকে আমরা দলে তো রাখবই না, তার মানে বড় একটা শাস্তি আমরা কামনা করতেছি। আসমা বিবি দোগাছি ইউনিয়ন পরিষদের যে জন্ম নিবন্ধন দেখিয়েছেন সেটি জাল বলে দাবি স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের। আমার ইউনিয়ন পরিষদে যে প্রত্যয়নপত্র দেওয়া হয়েছে এই প্রত্যয়নপত্রে আমি দেই নাই, এটা ভুয়া এবং জাল। এটা অস্বীকার করা আমার কিছু, কিন্তু আগে আমি দেইনি। উদ্যোতন কমান্ড দিতে জেলা কমান্ডার বলে দেখেন। তবে নিজেকে বীরাঙ্গনা মুক্তিযোদ্ধা দাবি করেন আসমা বিবি। আমি 71 সালে আমার 21 বছর বয়স। আমি মুক্তিযোদ্ধাদের সহযোগিতা করেছি। আজাকারের মাধ্যমে জানতে পারে, আমাকে ধরে নিয়ে আসে, আমাকে খুব নির্যাতন করে। জামুকার চিঠির প্রেক্ষিতে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাহনাজ সিগমা কোনো প্রকার যাচাই বাছাই না করে একজন পরিদর্শকের মাধ্যমে নির্ধারিত ফরম পূরণ করে গত 24 জুন প্রতিবেদন জমা দেন, যেখানে আসমা বিবিকে বীরাঙ্গনা মুক্তিযোদ্ধা হিসেবে গেজেটভুক্ত করার সুপারিশ করা হয়। সময় সংবাদ, জয়পুরহাট। সময় সংবাদে আরও থাকছে।
দিনভর হাড় ভাঙা খাটুনির পরও মাথার উপর ছাদ জোটে না শ্রমজীবী অনেক মানুষের। রিকশা কিংবা ভ্যানের ওপরই কেটে যায় পুরো রাত। গোলাপের রাজ্য বলে পরিচিত সাভারের বিরুলিয়া রাজধানীর অদূরের এই ইউনিয়নে দীর্ঘ ২০ বছর যাবৎ চলছে ফুল চাষ। শুধু গোলাপই নয়, চাষ হচ্ছে নানা জাতের বিদেশি ফুলও। করোনার ক্ষতি কাটিয়ে ঘুরে দাঁড়াতে চান চাষিরা, তাই জমি বেদখল হবার রুখতে প্রশাসনের সহযোগিতা চান তারা। মুজাফফর হোসেন জয়ের তথ্য ছবি নিয়ে রিপোর্ট। সাভারের বিরুলিয়া ইউনিয়নের কমলাপুর, শ্যামপুর, বাগনিবাড়ি, মোস্তাপুর সহ ২০ থেকে ২৫টি গ্রামে গোলাপ ফুল চাষ করে ভাগ্য বদল হয়েছে অনেকের। কয়েক বছর ধরে চাষ হচ্ছে জারবেরা, গ্লাডিওলাস, রজনীগন্ধা ও গাঁদা সহ নানা বাহারি ফুলও। এতে কর্মসংস্থান হয়েছে ২,০০০-এরও বেশি মানুষের। কমপক্ষে মনে করেন ১৫ থেকে ২০ টাকা পিস আমরা বিক্রি করব, আর ওনারা ৫০, ৬০ টাকা, ৭০ টাকা। আরও বিভিন্ন রকমের ফুলের চাষ, অনেক বাগান দেখতে পেয়েছি, খুব সুন্দর পরিবেশ। করোনায় গত ৬ মাস বাজার বন্ধ থাকলেও কিছুদিন ধরে ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় ফুল সরবরাহ শুরু হয়েছে। চাষিরা বলছেন, সরকারি পৃষ্ঠপোষকতা পেলে ফুল রপ্তানি সম্ভব। সব বাজারে সব কিছু বেচাকেনা চলতেছে, শুধু ফুলটাই বেচাকেনা চলে না। যদি সরকারের উদ্যোগ নিয়ে খোলাই দেয় তাহলে দেখা গেছে এই ফুলটা বিক্রি করা যায় সম্ভব। ইম্পোর্ট দিতে হবে আমাদের বিদেশটা, ফুলটা কাতারে কিংবা মানে দুবাই ফুলটা যাতে পারে। ছোটখাটো সমস্যা কোনো মতে কাটিয়ে উঠতে পারলেও সম্প্রতি পুরো ফুল চাষই বাধার মুখে পড়েছে। জমিতে আবাসন প্রকল্প সহ বিভিন্ন দখলদারদের হানায় আতঙ্কিত চাষিরা। অবশ্য কৃষি কর্মকর্তা চাষিদের সহায়তার আশ্বাস দেন। কিছু জায়গা আছে জোর করে মানে কাইটা গর্ত করে ছেড়ে দিতেছে, বাগানো কাইটা লাইছে, কিছু মনে করেন যে বায়না করছে, কাইটা লাইছে, টাকা দেয় না। আমার কাছে একটা অ্যাপ্লিকেশন লিখে আমি সেটা আবার এই অ্যাপ্লিকেশনটাই আমি ফরওয়ার্ড করি ওনাকে পাঠাই। কৃষক আসুক, কৃষকদেরকে নিয়ে আমরা এই ওনার সাথে গিয়ে বসি, ওনার সাথে দেখা করি। ২০০০ সালে বিরুলিয়ার শ্যামপুর গ্রামে প্রথম গোলাপ চাষ শুরু হয়। এখন ২০ থেকে ২৫টি গ্রামের মানুষ ৪৫০ হেক্টর জমিতে বিভিন্ন ফুলের চাষ করেন। সময় সংবাদ, সাভার। সারাদিন হাড় ভাঙা খাটুনির পরেও মাথার উপর ছাদ জোটে না অনেক শ্রমজীবী মানুষেরই। প্লাস্টিকের বোতল বা পরনের কাপড় হয়ে যায় বালিশ, আর রিকশা কিংবা ভ্যানের শক্ত কাঠামো হয় বিছানা। এভাবেই রাতের কাছে চেয়ে নেন ঘুম। রাজধানীর সড়কে ভেসে থাকা মানুষের গল্প তুলে এনেছেন সাদাত রহমতুল্লাহ, ছবি তুলেছেন প্রিন্স আরিফিন। রাজধানীতে রাত নেমে এলে তাদের দুচোখও ঘুমে জড়ায়, তবে ক্লান্তিতে ভেঙে পড়া শরীর এলিয়ে দেওয়ার জন্য নরম বিছানা নেই তাদের। যে বাহনে দিনভর দাপিয়ে বেড়ান রাজপথ, তাই হয়ে ওঠে শয্যা। ঘর ফেলে এসেছেন অন্য কোথাও, ঢাকার রাজপথ বুকে টেনে নিয়েছে তাদের। রাস্তা ঘুমাই, সকালে গাড়িলে বেরোন, এতে খেপ নেই গা, অটো গাড়ি লেগা, অটো রিক্সার লেগা খেপ পায় না। ওরা কোনো নিরাপত্তা নাই, ওরা জীবন ভরে এইভাবে ঘুমাইতেছে। ওদের এই অবস্থা এইরকম, সারাদিন কাজকর্ম করে আইয়া কোনো বাসা বাড়ি নাই, কিছু নাই, এই জায়গায় এইভাবে জীবন কাটাইতেছে। যেখানে রাত সেখানে জিরিয়ে নেয়া, রিক্সা কিংবা ভ্যানগাড়িকে সম্বল করে এভাবেই তারা কাটান দিনের পর দিন। বাসা বাড়ির কাজ করে ঘুমায়, কেউ ভ্যান চালায় ঘুমায় না, মশা লাগে, কষ্ট করে ঘুমায়। কি করবো, মানে তো দেশ গ্রামের তো খাওয়ান নাই। এলা অন্য মানুষ, অসহায় মানুষ, গরিব মানুষ। থাকার জায়গা থাকলে পরে এখানে থাকে। বাসায় কারো এমন এমন লোক আছে বাসাতে বাইর করে দিচ্ছে, ভাড়া দিবা পারে না। এক পরিসংখ্যান বলছে এ ধরনের ভাসমান মানুষের সংখ্যা শুধু ঢাকাতেই ২৫ থেকে ৩০,০০০। প্রচলিত একটা কথা আছে, যেখানে রাত সেখানেই কাত। এই নগরীতে অসংখ্য এমন ভাসমান মানুষ রয়েছে যারা খেটে খাওয়া এবং তাদের রাত নামে এমন রিক্সা ভ্যানে, তারাও রাখছে অর্থনীতিতে ভূমিকা। এ রাত শেষে যখন আবার ভোর হবে, তখন আবারও সচল হবে এমন রিক্সা ভ্যান, সচল হবে তাদের অর্থনীতি। সাদাত রহমতুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলাকে শতভাগ বিদ্যুতায়ন ঘোষণা করা হলেও এখনও বিদ্যুতের আলো পাননি খোদ সাবেক এক সরকারি কর্মকর্তা। ভুক্তভোগীর দাবি, ১ বছর আগে আবেদন করলেও প্রতিবেশীর বাধায় এখনও সংযোগ মেলেনি তার ঘরে। আর পল্লী বিদ্যুৎ বলছে পুলিশের সহযোগিতা নিয়েও সংযোগ দিতে পারেননি তারা। নোয়াখালী থেকে সাইফুল্লাহ কামরুলের তথ্য ও সাদ্দাম হোসেন রকির চিত্রে রিপোর্ট। নোয়াখালীর বেগমগঞ্জের লক্ষণপুর গ্রামের বেসরকারি বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সাবেক কর্মকর্তা আবু তাহের ১ বছর আগে বিদ্যুতের সংযোগ পেতে আবেদন করেন, যার প্রেক্ষিতে নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতি ঠিকাদার নিয়োগ করে এবং ৩টি খুঁটিও স্থাপন করে। কিন্তু সংযোগ দিতে গেলে প্রতিবেশী আবুল কাশেম ও তার স্ত্রী বাধা দেয়। পরিকল্পিতভাবে তারা
বিদ্যুৎ সংযোগ দিতে দিচ্ছে না, তাদের মহিলা সহ তার ধরে রাখে, তারপর তার সেরা আসি ধরে রাখে, কিছু এলাকার লোকজনকে সে হাত করে রাখছে। ওরা যখন আসে ওরা ওই মহিলা আসে বাধা দেয়, বাধা সৃষ্টি করে। অলরেডি সরকারি রাস্তার দ্বার দিয়ে খুঁটিগুলো গেছে, কারো জমিনে কোনো কিছু হয়নি। আমি আসলে সরকারের কাছে আবেদন করতে চাচ্ছি যে আমি এখনো কেন বিদ্যুৎটা পাচ্ছি না, যেখানে সরকারি রাস্তায় পিলার, সরকারি রাস্তায় তার যাচ্ছে। এটা পিলার ইতিমধ্যে যে জায়গায় সমস্যা ছিল এর আগে, পিলার ইতিমধ্যে সরানো হয়েছে। আমি বিশ্বাস করি ইনশাল্লাহ আগামী 15 দিনের ভিতরে উনি লাইন পেয়ে যাবে। পরিবারটির দাবি, বিদ্যুৎ সংযোগ দেয় আপত্তি নেই তাদের, তবে বাড়ির সামনে দিয়ে না নিয়ে বাড়ির ভেতর দিয়ে সংযোগ দেওয়ার দাবি তাদের। এটা সরকারি রাস্তা হইলে এটা আমার জমির মধ্যে মনে কর খুঁটি আমার জমির উপরে, বুঝে, তো ওখানে মনে করা ভালো হবে, এখানে আমার ক্ষতি বেশি হবে। আমরা দিমু, আমরা না করি না, আমার বাড়ির ভিতরে দুইটা জমি আছে, আমরা হেদিকে দিয়ে দিমু, আমরা রাজি আছি। নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতি বলছে, খুঁটি স্থাপনের পর পুলিশ নিয়েও তার টানতে পারেননি তারা। এটা তো আমাদের সামাজিক সমস্যা, প্রতিবেশীদের সাথে ঝামেলা, পুলিশদের কাজটা করতে পারে না, পুলিশও বেশি ভালো। নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলাকে শতভাগ বিদ্যুতায়ন ঘোষণা করেন প্রধানমন্ত্রী। সময় সংবাদ, নোয়াখালী। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। দিনের পর দিন বন্দরে আটকে থাকায় পচে গেছে বেশিরভাগ ভারতীয় পেঁয়াজ, লোকসানের মুখে ব্যবসায়ীরা। হিলি ও বেনাপোলের ওপারে অপেক্ষমান শত শত ট্রাক। আবারও বিশৃঙ্খল অবস্থায় রাজধানীর গণপরিবহন, অনেকেই মানছেন না স্বাস্থ্যবিধি। হিমশিম খাচ্ছে ট্রাফিক পুলিশ, সবাইকে সচেতন হওয়ার তাগিদ। এবং জোয়ারের চাপে ঝুঁকিতে কক্সবাজার মেরিন ড্রাইভের হিমছড়ি পয়েন্ট, জিও ব্যাগ ফেলেও ঠেকানো যাচ্ছে না ভাঙন, দ্রুত টেকসই বাঁধ নির্মাণের তাগিদ। এই ছিল এখনকার মতো, সঙ্গে থাকুন সময়ের।